বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে ইরানের একের পর এক হামলা। এই হামলায় গজবে পরিণত হয়েছে তেলাবিবে একের পর এক হামলায় সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে যুদ্ধ শুরু করেছিল সে যুদ্ধে এবার ইরানই শেষ করবে। মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সেনা দাঁড়াতে পারছে না। তারা ইরানের মিসাইলে মধ্যপ্রাচ্য ছেড়ে এখন ইসরায়েলের দিকে পালিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রথমেই জানাবো, সৌদির রাষ্ট্রত্ব তেল শোধনাগার আরামকোতে ব্যাপক হামলা। সৌদি আরবের রাষ্ট্রত্ব জ্বালানি তেল কোম্পানি সৌদির আরামকোর রাজতানুরা তেল ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত এনেছে। আজ 4 মার্চ 4টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, এর আগেও একটি ড্রোন হামলা হয়েছিল, তবে এবার অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অনেকেই বলছে এই হামলা নাকি দখলদার ইসরায়েলি বাহিনী করেছে, কারণ সৌদি যেন ইরানের সঙ্গে এই যুদ্ধ আরও বড় আকারে জড়িয়ে পড়ে, সেজন্য দখলদার ইসরায়েলি বাহিনী এই তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকেও এই দাবি করা হয়েছে। তবে অনেকে আবার বলছে ইরান হামলা চালিয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সৌদি আরবের যে সরকারি বা রাষ্ট্রত্ব সংস্থা রয়েছে সেখানে নয়, বরং আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সৌদি আরবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসুলেট রয়েছে সেগুলোতে আমরা হামলা চালিয়েছি। এরপর জানাবো, অক্ষত অবস্থায় রয়েছেন মুস্তফা খামেনি বা আয়াতুল্লাহ খামেনির ছেলে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হচ্ছেন তিনি। ইরানের সাম্প্রতিক যৌথ হামলার মধ্যে দেশটির প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মুস্তফা আলী খামেনি অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। জানা গেছে যে এই মুস্তফা খামেনি তাকেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করা হবে, কারণ ইরানের আইআরজিসি অর্থাৎ ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড রয়েছে তারা প্রেশারাইজ করেছে ইসলামিক বোর্ডকে যেন মুস্তফা খামেনিকেই সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়। এদিকে ইরানের যুদ্ধজাহাজে দখলদার ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় এখনও নিখোঁজ 140। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে সাবমেরিন থেকে। এই ঘটনায় 40 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং এখন পর্যন্ত ওই জাহাজে ধারণা করা হচ্ছিল যে 140 জন হয়তো তারা মারা গেছেন কিংবা ওই জাহাজের মধ্যেই ছিলেন, তারা পানিতে ডুবে মারা গেছেন। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এবারে জানাবো, ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ $2 বিলিয়ন মাত্র 4 দিনে। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র 4 দিনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাতারের আল উদাইদ যে বিমান ঘাঁটি ছিল সেখানে $1.1 বিলিয়ন মূল্যে একটি আর্লি ওয়ার্নিং রাডার ছিল, সেটিতে সফলভাবে ইরান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি অন্যান্য সব খরচ মিলে যুক্তরাষ্ট্রের মাত্র 4 দিনের ব্যবধানে $2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের মৃত্যু। ইসলামী বিশ্ববিদ্যালয় নিজ কার্যালয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, বিকেলে আনুমানিক 4টার দিকে বিভাগের চেয়ারম্যানের কক্ষে আসমা সাদিয়া রুনার উপর হামলা চালায় ফজলুর রহমান নামের এক কর্মচারী। অভিযোগ রয়েছে, বেতন সংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলি নিয়ে অসন্তোষের জেরে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে সহকারী অধ্যাপকের গলায় আঘাত করেন। পরে নিজ গলায়ও আঘাতের চেষ্টা করে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু তিনি আত্মহত্যা করতে পারেননি। তাকে সবাই ঠেকিয়ে ফেলে এবং দ্রুত সেখানে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার
মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সৌদির রাষ্ট্রোক্ত তেল শোধনাগারে হামলা। সৌদি আরবের রাষ্ট্রোক্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকো রাস তানুরা তেল শোধনাগারে আবারও অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত এনেছে। আজ 4টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। রাস্তানুরায় সৌদির আরামকো সবচেয়ে বড় অভ্যন্তরীণ শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। 2 দিন আগে একটি ড্রোন হামলার কারণে শোধনাগারটি বন্ধ হয়ে যায় বলে এক সূত্র থেকে জানিয়েছে। তার পরপরই আবারও হামলার ঘটনা ঘটেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে জানিয়েছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তানুরা শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে তেল সরবরাহ কোনো বিঘ্ন ঘটেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শুক্রবার ইরানের উপর হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদক দেশগুলো এই নৌপথ ব্যবহার করতে পারছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শত শত জাহাজ প্রণালীর 2 পাশে নোঙর করে অপেক্ষা করছে ইরানের হুঁশিয়ারি যে তারা হরমুজ প্রণালী দিয়ে কোনোভাবে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ করতে পারবে না। এবং পাশাপাশি অপরদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা জানিয়েছে যে কোনোভাবেই তারা এডেন উপসাগর দিয়ে কোনরূপ তেল পরিশোধন বা পরিবহন করতে দেবে না। তবে শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ নয় এমন দেশগুলো 2-1টি জাহাজ যেতে দিচ্ছে। এর মধ্যে চীনের জাহাজগুলোকে যেতে দিচ্ছে এমনটাই জানা গেছে এবং বলা হচ্ছে যে পুরোপুরি বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে মূল বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যাতে করে ওই এলাকা দিয়ে আসলে বড় ধরনের কোনো জাহাজ চলাচল করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অক্ষত রয়েছেন মুস্তফা খামেনি। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার জোর সম্ভাবনা। ইরানের সাম্প্রতিক যৌথ হামলার মধ্যে দেশটির প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মুস্তফা খামেনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2টি ইরানি সূত্রের বরাত দিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহতের পরপরই দেশটির বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নাম ঘোষণা করতে পারে। সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন মহলের দৃষ্টিতে মুস্তফা খামেনির সম্ভাবনা উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছে। মুস্তফা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে। তিনি মধ্যম পর্যায়ের একজন ধর্মীয় আলেম হলেও ইরানের ক্ষমতার কাঠামোয় অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিবেচিত। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে যে মুস্তফা খামেনি তিনি আয়তুল্লাহ খামেনির সন্তান হওয়ার পর থেকেই অনেক বেশি তার এই জায়গাটি পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। মুস্তফা খামেনি তিনি তার বাবার জায়গায় স্থলাভিষিক্ত হবেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে আইআরজিসি যে রয়েছে তারা মূলত একরকম সংস্কারপন্থী। এরা মূলত ইরানের সেনাবাহিনী নয়, এরা হচ্ছে ইরানের এমন একটি সংস্থা যেটা ইরানের রাজনীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তার করতে পারে। ইরানের যুদ্ধজাহাজে সাবমেরিনের হামলা চালালো যুক্তরাষ্ট্র। এখনও নিখোঁজ 140 জন। ইরানি নৌবাহিনীর ব্রিগেড আইরিশ ডেনা থেকে পাঠানো একটি বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে 32 জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। আজ যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার সংকেত পাওয়ার পর তাদের উদ্ধার করা হয় বলে শ্রীলঙ্কা নৌবাহিনী নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে সাবমেরিনের আঘাতে ফ্রিগেটটি ডুবে যায়। এখনও 140 জনের মতো নাবিক নিখোঁজ রয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পদ বলেছেন, ঘটনাস্থলটি আমাদের জলসীমার বাইরে হলে আমাদের অনুসন্ধান ও উদ্ধার সার্চ অ্যান্ড রেস্কিউ অঞ্চলের মধ্যে ছিল। আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের সাড়া দিতে হয়েছে। আমরা পানিতে ভাসমান মানুষদের দেখতে পাই, তাদের উদ্ধার করি। পরে অনুসন্ধানে জানতে পারি তারা একটি ইরানি জাহাজের সদস্য। নৌবাহিনীর মুখপাত্র জানায় যে ঘটনাস্থলটি জলসীমার বাইরে হলেও
জাহাজটি নথি অনুযায়ী এতে প্রায় 180 জন আরোহী থাকার কথা ছিল, তবে ঠিক কতজন নিখোঁজ হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শুরুর সময় তারা জাহাজটি দেখতে পাননি, তবে পানিতে তেলের দাগ এবং ভাসমান লাইফ র্যাফট দেখতে পান তারা। এছাড়াও ডুবে যাওয়ার পেছনে সাবমেরিনের হামলার যে খবর ছড়িয়ে পড়েছে তার সত্যতা নিশ্চিত করতে পারেননি তিনি বলেছেন যে জাহাজটি কেন ডুবেছে তার কারণ এখনও অজানা। এর আগে শ্রীলঙ্কা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সম্পদ থৈরাক্কাতা বিবিসিকে জানিয়েছেন প্রায় 140 জন নাবিক নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে জাহাজটি একটি সাবমেরিনের দ্বারা আক্রমণের শিকার হয়েছে এবং শ্রীলঙ্কা ভারত মহাসাগর উপকূলে ঘটে যাওয়া এই ঘটনায় কমপক্ষে 110 জন নিখোঁজ রয়েছে এমন ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিনের মিসাইলের আঘাতে এই জাহাজটি হয়তো পানিতে তলিয়ে যেতে পারে। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ প্রকাশ, বেশি বিপর্যয় কাতারে। ইরানের যুদ্ধজাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ 140। ইরান বিরোধী সামরিক অভিযানের প্রথম 4 দিনে মধ্যপ্রাচ্যে প্রায় 200 কোটি বা 2 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের। প্রথম 4 দিনেই এই বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির গৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটেছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার স্থাপন ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এই রাডারের আনুমানিক মূল্য প্রায় 110 কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া কুয়েতে এক মিত্রসুলভ গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত গুলিতে এই ঘটনা ঘটে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও প্রতিস্থাপনমূলক ধরা হয়েছে প্রায় 28 কোটি 20 লক্ষ ডলার। মূলত এই 2 বিলিয়ন মার্কিন ডলারের ভিতর 1.1 বিলিয়ন ডলার শুধুমাত্র কাতারে অবস্থিত যে যুক্তরাষ্ট্রের একটি রাডার রয়েছে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সেটি হামলাতে প্রায় 1.10 বিলিয়ন ডলার সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র।